নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দান করেছেন, প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের গল্পগুলি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম গল্প সংকলন এবং একাদশতম মুদ্রিত গ্রন্থ হল বউ। এই বউ সিরিজে উনি অনেক রকমের বাঙালি বউয়ের কাহিনী লিখেছেন। আমাদের মধ্যবিত্ত ঘরের দেখা জানা নারীদের প্রতিমূর্তি সেই সমস্ত বউরা। বিচিত্র এই নারীদের মানসিকতাও আশ্চর্য রকমের স্বতন্ত্র। তাদের সুখ দুঃখ চাওয়া পাওয়া প্রত্যাশাও বিচিত্র রকমের। বিভিন্ন স্বামীর বিভিন্ন স্ত্রী, কারুর সোহাগী, কারুর গরবিনী, কেউ একটু রকচটা। বিভিন্ন বউয়ের বিভিন্ন কাহিনী এত সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেছেন যে বাংলা সাহিত্যের পাঠক সমাজ তাতে বিস্মিত এবং আপ্লুত। আমি আপনাদের প্রত্যেকটি বউয়ের গল্প আলাদা আলাদা করে শোনাব। প্রথম দিন আপনাদের শুনিয়েছি দোকানির বউ, দ্বিতীয় পর্বে শুনেছেন আপনারা কেরানির বউ। আজ শোনাব তৃতীয় পর্ব সাহিত্যিকের বউ। চলুন শুরু করা যাক সাহিত্যিকের বউ। দেখুন কেমন লাগে। আর একটা কথা বলে রাখি, এই সাহিত্যিকের বউ এই পর্বটিকে আমি দুটি ভাগে ভাগ করে আপনাদের শোনাব। তাহলে আপনাদেরও শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কারণ অনেক সময় ধরে একটা গল্প শুনতে হয়তো অনেকেই এখন পারেন না সময় অভাবে। তাই আমি দুটি পর্বে ভাগে এই সাহিত্যিকের বউ গল্পটি শোনাব। শুরু করছি সাহিত্যিকের বউয়ের প্রথম পর্ব। সাহিত্যিক শেষ পর্যন্ত একজন দেশ প্রসিদ্ধ সাহিত্যিকের সঙ্গেই তার বিবাহ হইবে নাকি? এই বিস্ময় বিবাহের আগেই কতদিন অমলাকে অভিভূত করিয়া রাখিয়াছিল ঠিক করিয়া বলা সহজ নয়। মোটামুটি 3 মাস। কারণ স্বনামধন্য সাহিত্যিক সূর্যকান্তের সঙ্গে সম্বন্ধ স্থির হওয়ার মাস 3 পরেই শুভ বিবাহটি সম্পন্ন হইয়াছিল। 4th ক্লাস পর্যন্ত স্কুলে পড়িয়া তারপর বাড়িতে লেখাপড়া, গান বাজনা, সেলাই ফোড়াই, সংসারের কাজকর্ম, ঝগড়াঝাটির কৌশল ইত্যাদি শিখিতে শিখিতে যে সমস্ত মেয়ে আত্মীয় স্বজনের সতর্ক পাহারা ও অসতর্ক রক্ষণাবেক্ষণে বড় হয়, অমলা তাদেরই একজন। অতএব বলাই বাহুল্য যে লাইব্রেরি মারফত বাংলা সাহিত্যের সঙ্গে অমলার ভালো রকম পরিচয় ছিল। প্রথমে লুকাইয়া আরম্ভ করিয়া তারপর ঘরের কোণে আশ্রয় করার মতন বয়স হওয়ার পর হইতে প্রকাশ্যভাবেই সে সপ্তাহে 4-5খানা গল্প উপন্যাস বই ও মাসে 3-4খানা মাসিক পত্র নিয়মিতভাবে পড়িয়া আসিতেছে। প্রকৃতপক্ষে স্কুল ছাড়িবার পর বাড়িতে তার পড়াটা দাঁড়াইয়াছে এই রকমই, এবং লেখাটা দাঁড়াইয়াছে চিঠি লেখা। সূর্যকান্তের লেখা 5খানা উপন্যাস, 3খানা গল্প সঞ্চয়ন এবং 1খানা নাটক সে তার সঙ্গে ভদ্রলোকের বিবাহের প্রস্তাব হওয়ার অনেক আগেই পড়িয়া ফেলিয়াছিল। এখন সে ভীষণ অবাক হইয়া যায়, কারণ তখন কি সে জানিত হৃদয়ের ভাব প্রবণতাগুলিকে পরম উপভোগ্যভাবে উদ্বেলিত করিয়া রাখা, কখনো কাঁদানো, কখনো হাসানো,
এই কাহিনীগুলির জন্মদাতা একদিন স্বয়ং 3টি বন্ধুর সঙ্গে তাকে দেখিতে আসবে এবং দেখিয়া পছন্দ করিয়া যাইবে। বড় খাপছাড়া মনে হইয়াছিল ব্যাপারটা অমলার। সাহিত্যিকরা, বিশেষত সূর্যকান্তের মতো সাহিত্যিকরা কিরকম রামস্বামীর মতো জীবন সঙ্গিনী খুঁজিয়া নেয়? না, কখনো না। তার মতো পর্দানসীন সাধারণ মেয়েকে, সাধারণ মেয়ে অবশ্য সে নয়, কিন্তু একদিন খানিকক্ষণ শুধু চোখে দেখিয়া, কয়েকটি প্রশ্ন করিয়া, সেলাইয়ের কাজের একটু নমুনা দেখিয়া, আর একখানা গানের সিকি অংশ শুনিয়া তার কি পরিচয় ওরা পাইয়াছিল কে জানে। কি করে তারা পছন্দ করে? এ জগতে পুরুষ আর নারীর প্রেম তো এরকমই, ওরাই ঘটায় এবং শেষ পর্যন্ত মিলন হোক বা বিচ্ছেদ হোক, ওদের ঘটানো প্রেমের অগ্রগতির কাহিনী পড়িতে পড়িতেই তো যতটুকু মন কেমন করা সম্ভব ততটুকু মন কেমন করে মানুষের। কয়েকটা ছোট গল্প ছাড়া সূর্যকান্তের কোনো লেখাই সে পড়িতে পারিয়াছিল, অর্থাৎ বাকি ছিল এ বলা যায় না। কয়েকটা ছোট গল্প সূর্যকান্তের কোন লেখাটা সে পড়িয়াছিল যার মধ্যে দু একজোড়া নরনারীর জটিল সম্পর্ক তাকে বেশ দুশ্চিন্তা আর আবেগ আর সহানুভূতির মধ্যবর্তী একটা ভাবে তাকে যেন ফেলে দিয়েছিল। বইখানা পড়তে আরম্ভ করা পর্যন্ত অন্য মনা চঞ্চলা করিয়া রাখে নাই তাকে। সে নিজেকেই প্রশ্ন করে, কেন কেন এরকম হইয়াছিল? সেই সূর্যকান্ত একই করিতে চলিয়াছে। একটা শ্বাসরোধী অসাধারণ ঘটনার ভিতর দিয়ে প্রথম পরিচয় এবং কতগুলি জটিল বিস্ময়কর অবস্থার মধ্যস্থতায় প্রেমের জন্ম হইয়া না হোক, অন্ততপক্ষে জানাশোনা মেয়েদের মধ্যে একজনকে খুব সাধারণভাবেই একটু ভালোবাসিয়া তারপর তাকে বিবাহ করা তো উচিত ছিল সূর্যকান্তের। তার বদলে একটা অজানা অচেনা মেয়েকে সে গ্রহণ করিতেছে কোন যুক্তিতে? জীবনে এই অসামঞ্জস্য সে বরদাস্ত করিবে কি করিয়া? ওর বইগুলিতে কত স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসা আছে। সবাই কি ভালোবাসিতে পারে? মনে হয় পারে নাই। জীবনটা তাদের ব্যর্থ হইয়া গিয়াছে। নিজের বেলাও সেরকম কিছু ঘটিতে পারে, এই ভয় কি সূর্যকান্তের নাই? এসব গভীর সমস্যার কথা ভাবিবার সময় অমলা পাইয়াছিল 3 মাস। 3 মাসে 19 বছরের একটি মেয়ে সে কত চিন্তার কল্পনায় মনটা ঠাসিয়া ফেলিতে পারে, কত রোমাঞ্চকর রোমান্স অনুভব হয়, 19 বছরের মেয়েরাই তা জানে। একটা কথা অমলা বেশি করিয়া ভাবিত, প্রেম সংক্রান্ত বিরাট ব্যাপার কিছু একটা যদি সূর্যকান্তের জীবনে নাই ঘটিতে থাকে। সব বিষয়ে এমন গভীর নিখুঁত জ্ঞান সে পাইল কোথা থেকে? আর ওরকম কিছু ঘটিয়া থাকিলে বিবাহে তার রুচি আসিল কোথা হইতে? কোনো সময় অমলা আবার মনে হইত নিজের বুক ভামিকার একটা যেন রোমাঞ্চকর অপূর্ব ইতিহাস যদি সূর্যকান্ত ভুলিয়া গিয়া থাকে, যদি বুক ভাঙিয়া যায়, এত দুর্বল যদি তার হৃদয়ের একনিষ্ঠ এক ভাঙা বুক একের ওপর এক লাগিয়া গিয়া থাকে, জোড়া লাগে, মানুষ হিসাবে লোকটা তবে অশ্রদ্ধেয় হবে। ছি ছি, শেষ পর্যন্ত এমন একটা স্বামী তার অদৃষ্টে ছিল যে ভালোবাসে কিন্তু ভুলিয়া যায় ভালোবাসা একবার ভেবে পরের বার। আবার অন্য সময় অমলার মনে হইত সূর্যকান্তের হৃদয়ে হয়তো কখনো ভালোবাসার ছাপই পড়ে নাই। আসলে লোকটা খুব জ্ঞানী আর অন্তর্দৃষ্টি সম্পন্ন বলিয়া অন্য লোকের জীবনের ঘটনা, মানসিক বিপর্যয় দেখিয়া শুনিয়া অনুমান আর কল্পনা করিয়া নরনারীর হৃদয় সংক্রান্ত অভিজ্ঞতাগুলি সে আহরণ করিয়াছে। ভালোবাসিলে দুঃখ পাওয়ার সম্ভাবনাটাই বেশি, অনিবার্য, এ কথা জানে বলিয়াই বোধ হয় ভালো না বাসিয়া বিবাহ করাটা সে মনে করিয়াছিল ভালো। আচ্ছা, তা যদি হয়, অমলা ভাবিত,
তাতেও ওকে শ্রদ্ধা সে করিতে পারিবে না। দুঃখ পাইবে বলিয়া যে ভালোবাসে না সে আবার মানুষ নাকি? একেবারে অপদার্থ জীব। আবার সময় সময় অমলার মনে হইত নিজের ভালোবাসার নির্মম পরিণতির স্মৃতি ভুলিতে পারিতেছে না বলিয়াই হয়তো অসহ্য মনোবেদনার তাড়নাতেই সূর্যকান্ত এই খাপছাড়া কাণ্ডটা করিতেছে। অমলা কি জানে না এরকম অবস্থায় কত লোকে কত অদ্ভুত কাণ্ড করে? কেউ মদ খাইয়া গোল্লায় যায়, যেমন সূর্যকান্তের দিবা স্বপ্ন, ঘরের বাহিরে পথ প্রভৃতি গ্রন্থে এগুলো ছিল। কেউ আবার সন্ন্যাসী হয়, কেউ হাজার হাজার লোকের সর্বনাশ করিয়া যশ আর টাকা করে, কেউ বা আত্মহত্যা করে। সুতরাং যদি এগুলোর কোনোটাই হয়, সূর্যকান্ত একটা বিবাহ করিবে, তার বেশি কি? এই কথা ভাবিবার সময় ভাবি স্বামীর জন্য বড় মমতা হইত অমলার। নিঃশ্বাস ফেলিয়া মনে মনে সে বলিত, আহা, আমি কি ওকে এতটুকু শান্তি দিতে পারবো? যত পরিবর্তনশীল এলোমেলো কল্পনাই মনে আসুক, এ কথা কিন্তু অমলা কখনো ভুলিত না যে সাধারণ উকিল, মোক্তার, ডাক্তার, চাকুরে, ব্যবসাদার বা ওই ধরনের কারোর সঙ্গে তার বিবাহ হইবে না। স্বামী সে পাইবে অসামান্য, দেশ শুদ্ধ লোক যার নাম জানে, দেশ শুদ্ধ লোক যার লেখা পড়িয়া হাসে কাঁদে। প্রায় 30 বছর বয়সে সূর্যকান্তের। ঠিক সুপুরুষ তাকে বলা যায় না, তবে চেহারায় একটা দুর্বোধ্য ব্যক্তিত্বের ছাপ আছে, একটা আশ্চর্য আকর্ষণও আছে। কথাবার্তা চলাফেরায় সে খুব ধীর আর শান্ত, অনেকটা বৃহৎ সংসারের আকণ্ঠ সংসারী বড় কর্তাদের মতন। কারোর সঙ্গে কথা বলিবার সময় সে এমনভাবে নিরপেক্ষ নিরুত্তেজ হাসি হাসে যে মনে হয় আলাপি লোকটির মতো অসংখ্য লোকের সঙ্গে ইতিপূর্বেই তার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, এবং যে কথাগুলি লোকটি বলিতেছে, কতবার যে এসব কথা সে শুনিয়াছে তার সংখ্যা গোনা যায় না। কেবল মানুষ নয়, জগতের কিছুই যেন সূর্যকান্তের কাছে মৌলিক নয়, কিছুই তাকে আশ্চর্য করিতে পারে না। পুরনো জুতোর মতোই হইয়া গিয়াছে। মানুষ, ঘটনা, বস্তু, বাস্তবতা, কল্পনা আর জীবনের খুঁটিনাটি তার অভিজ্ঞতায় এমন বেমালুম খাপ খেয়ে যায় যে ফোসকা পড়া দূরে থাক, অস্পষ্ট একটু মচমচ শব্দ পর্যন্ত যেন করে না। যা কিছু আছে জীবনে সমস্তের আলোচনা করিয়া দাম কষা যেন হইয়া গিয়াছে। আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনা, আনন্দ উচ্ছ্বাস, আবেগ কল্পনা সমস্ত হইয়া আসিয়াছে নিয়ন্ত্রিত। নালিশও নাই, কৃতজ্ঞতাও নাই, বাহুল্য বর্জিত একটা আরাম বোধ করা ছাড়া বাঁচিয়া থাকার আর কোনো অর্থ সে যেন খুঁজিয়া পায় না। পাকা সাঁতারুর মতো সহজ স্বাভাবিকভাবে সে সাঁতার কাটে জীবন সমুদ্রে, প্রাণপণে হাত পা ছুড়িয়া ফেনিল আবর্ত সৃষ্টি করে না। জীবন সমুদ্র! অমলা তো একেবারে থতমত খাইয়া গেল। এই যে গুমোটের দিঘি একটা, এ তো শান্ত ঠান্ডা মানুষ, ভাব কই, তীব্রতা কই, উচ্ছ্বাস কই? অন্য মনস্কতা, ছেলে মানুষই, খাপ ছাড়া চাল চলন, রহস্যময় প্রকৃতির ছোট বড় অভিব্যক্তি, এসব কোথায় গেল? মানুষের মধ্যে সে যে একজন অত্যাশ্চর্য মানুষ, দিনে রাতে কখনো একটি বারও পরিচয় দেয় না সে। সাধারণত মানুষের মধ্যেও বরং যতটুকু প্রাকৃতিক বৈশিষ্ট্য, চরিত্রগত মৌলিকতা থাকে, তাও যেন তার নেই। তার অসাধারণত্ব যেন এই যে সাধারণ মানুষের চেয়েও সে অসাধারণ। গম্ভীর নয়, বেশি কথাও বলে না, বেশভূষার দিকে বাড়াবাড়ি নজর নেই, অবহেলাও করে না। সুখ সুবিধা যতখানি পাওয়ার কথা না পাইলেও কারণ জানিতে চায়, বেশি পাইলে খুশি হয়।
অতিরিক্ত উদারতাও দেখায় না, স্বার্থপরের মতো ব্যবহারও করে না। ক্ষুধা পাইলে খায়, ঘুম পাইলে ঘুমায়, রাগ পাইলে অর্থাৎ হইলে রাগে, হাসি পাইলে হাসে, ব্যথা পাইলে ব্যথিত হয়। এই কি অমলার কল্পনার সে আত্মভোলা রহস্যময় মানুষ? এসব সাধারণ ব্যাপারে শুধু নয়, বউয়ের সঙ্গে পর্যন্ত সে হাসে, গল্প করে, বউকে রাগাইয়া মজা দেখে, বউকে আদর করে, স্নেহ জানায়, একেবারে সহজ স্বাভাবিকভাবে, আর 10 জন বাজে লোকের মতো। একটা অপূর্ব অসাধারণ সম্পর্কে তাদের মধ্যে যেন সৃষ্টি করিতে লইতে হইবে না। আঙুলে আঙুলে ঠেকিলে দুজনের যাতে রোমাঞ্চ হয়, চোখে চোখ চাহিয়া মুহূর্তে তারা যাতে আবিষ্কার করিতে পারে পরস্পরের নব নব পরিচয়, যাতে শুধু অফুরন্ত শিহরণ। গোড়ায় একদিনের কথা, যখন যখন পর্যন্ত স্বামীর প্রকৃতির এরকম স্পষ্ট পরিচয় অমলা পায় নাই। অমলার মনে গাঁথা হইয়া আছে। বিকেলে কোনো কাজের বিপন্ন সম্পাদক জরুরি তাগিদ দিয়া গিয়াছিল। সন্ধ্যার পর শোবার ঘরে সূর্যকান্ত লিখিতে বসিয়াছিল গল্প। বাড়িতে অনেক লোক বিবাহ উপলক্ষে আসিয়া, অনেক আত্মীয় স্বজন তখনও ফিরিয়া যায় নাই। কত যে বাধা পড়িতে লাগিল লেখায় তা তো বলা যায় না। এ অকারণের ডাক। সে কি তদারকির কথা জিজ্ঞাসা করে? ছেলেরা হট্টগোল করে ঘরের সামনে বারান্দায়, রান্নাঘরে ডাল সম্বার দেবার সময় হাঁচিতে হাঁচিতে বেদম অবশ উড়িয়া দেয় সূর্যকান্তের নাক। ঘরে আসিয়া দেখিয়া যাইতে না পারিলেও অমলা টের পাইয়াছিল স্বামী তার লিখিতে বসিয়াছে। ঘরে গিয়ে স্বনামধন্য লেখক সূর্যকান্তকে প্রথমবার লেখনরত অবস্থায় দেখিবার জন্য মনটা ছটফট করিতেছিল, এবং এ কথা ভাবিয়া মনটা তার ক্ষোভে ভরিয়া গিয়াছিল যে এই হাঁকাহাঁকি গণ্ডগোলের মধ্যে এক লাইনও সে কি লিখিতে পারিতেছে? বাড়ির লোকের কি এইটুকু কাণ্ডজ্ঞান নেই তার স্বামীর সম্পর্কে? তার যদি অধিকার থাকিত সকলকে ধমকাইয়া সে আর বাকি রাখিত না কিছু। সূর্যকান্ত লিখিতে বসিলে সমস্ত বাড়িটা তো স্তব্ধ হইয়া যাইবে। পা টিপিয়া হাঁটিবে সকলে, কথা বলিবে ফিসফিস করিয়া। ডালে সম্বার পর্যন্ত দেয়া হইবে না। তা নয়, আজ যেন গোলমাল পড়িয়া গিয়াছে বাড়িতে। এ কি অবিচকের মতন সব কাজকর্ম! ছি! রাত 10:30টার সময় সে যখন ঘরে এলো, সূর্যকান্ত তখনও লিখিতেছে। টেবিলে 7-8খানা লেখা কাগজ দেখিয়া অমলা অবাক হইয়া গিয়াছিল। অত বাধা, অত গোলমালের মধ্যেও সূর্যকান্ত তবে লিখিতে পারে? তাছাড়া কত সন্তর্পণে পা টিপিয়া টিপিয়া সে ঘরে আসিয়াছে। লিখিতে লিখিতে তবু তো সে টের পাইল এবার সূর্যকান্তের বিরুদ্ধেই অমলার মনটা কেমন ক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল। ব্যাস, আজ এই পর্যন্ত বলিয়া কলমটা রাখিয়া দুহাত উঁচু করিয়া বিশ্রী ভঙ্গিতে হাই তুলিয়াছিল। তারপর হাসি মুখে কাছে ডাকিয়াছিল অমলাকে। বিষণ্ণ মুখে অমলা গিয়া টেবিল ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল, বলিয়াছিল, আচ্ছা, আপনি কি করে লেখেন? গলার আওয়াজে তার কৌতূহল ছিল এত কম, তার বলার ভঙ্গিতে ছিল এত বেশি অবহেলা, যে মনে হইয়াছিল সে বুঝি জিজ্ঞাসা করিতেছে সূর্যকান্তের মতো লোক যে লিখিতে পারে এটা সম্ভব হইল কি করিয়া। সূর্যকান্ত বুঝিতে পারিয়াছিল কিনা বলা যায় না। চেয়ার ঘুরাইয়া বসিয়া সে ধরিয়াছিল অমলার একখানা হাত, তারপর তাকেও বসাইয়াছিল নিজের চেয়ারে। সাহিত্যিক বলিয়া অবশ্য নয়। নতুন বউ টেবিল ঘেঁষিয়া দাঁড়াইয়া ওরকম একটা প্রশ্ন করিলে প্রথমে নিঃশব্দ জবাবটা এভাবে না দিয়ে কোনো স্বামী কি পারে?
তারপর একটু হাসিয়াছিল সূর্যকান্ত, বলিয়াছিল, তুমি যেমন করে লেখো ঠিক তেমনি করে, কাগজের ওপর কলম দিয়ে। কিন্তু অমলা রানী আর কতদিন আমায় আপনি বলবে? একটু বলো তো শুনি। অমলা অস্ফুট স্বরে বলিয়াছিল, বারণ তো করনি আগে, কি করব? কেন করিনি জানো? তুমি নিজে থেকে বলো কিনা আমি দেখছিলাম। কেন বলনি বলো তো? লজ্জা করে না বুঝি আমার? অভিমান হয় না বুঝি? যে অধিকার হইতে স্বামী তাকে 1 সপ্তাহ বঞ্চিত করিয়া রাখিয়াছিল, অধিকার পাওয়া মাত্র লজ্জাও থাকে না অমলার, অভিমানও থাকেনি। সে ভাবিতেছিল ঠিক ঠিক জবাবটা দিয়েছে, তাই কি? এমন অবস্থায় এরকম জবাব তো দিতে হয়, নাকি আর কিছু বললে ভালো হতো? আচ্ছা, এ কথা বলবো যে তুমি কি বুঝবে তোমাকে তুমি বলতে বলনি বলে আমি কি গভীর ব্যথা পেয়েছিলাম মনে? মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। আর কিছু না বলে মুখটা নিচু করেই বোধহয় থাকা ভালো এবার। অমলা মনে মনে এটাই ভাবল। সূর্যকান্ত সত্য সত্যই কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে অমলার মুখের দিকে চাহিয়াছিল। মুখের মৃদু লালিমার মধ্যে সে যেন একটা বিরাট পরিমাণে লজ্জার অভিমান দেখিয়াছিল। বই লিখিবার সময় যত বড় মনস্তত্ত্ববিধি হোক না কেন সূর্যকান্ত, অমলাকে সে ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছিল না। স্বামীর সঙ্গে তাড়াতাড়ি ভাব জমানোর জন্য অমলার ঔৎসুক্য তার কাছে অল্পে অল্পে ধরা পড়িতেছিল বটে, কিন্তু ভাব জমানোটাই যে তার অধীরতার কারণ সেটা লক্ষ্য করা উদ্দেশ্য নয়, তাও বেশ বোঝা যাইতেছিল। ঠিক ভাবপ্রবণতা যেন নয়, কি যেন অমলা জানিতে আর বুঝতে চায় তার সম্বন্ধে। সব সময় কি যেন একটা বিস্ময়কর কিছু সে প্রত্যাশা করে তার কাছে। এমন নাটকীয় ধরনের কথা বলে অমলা। কথার পিছনে প্রকৃত নাটক হয়তো থাকে না, অথচ একেবারেই কেমন যেন একটা হৃদয় বেগ আর মস্তিষ্ক মিশিয়া যেন তৈরি হয় তার ব্যবহার আর মুখের শব্দগুলো। কাঁচা পাকা আমের মতো নতুন বউকে সূর্যকান্তের লাগিতেছে মিষ্টি আর টক। তার দোষ ছিল না, এই রকম ব্যবহারই করিতেছিল অমলা। 3 মাস ধরিয়া তপস্যার মতো সে যে ভাবিয়াছে কি কি কারণে সূর্যকান্তের মতো লোক তার মতো মেয়েকে এমন সাধারণভাবে বিবাহ করল। এখন বিবাহের পর সে জানিবার চেষ্টা করিবে না এই কারণগুলো? এ তো স্বাভাবিক। কোনটা তার স্বামীর বেলা প্রযোজ্য? 3 মাসের গভীর গবেষণা তার বিফলে যাইবে কি? তবে এ বিষয়ে জ্ঞান সঞ্চয়ের ইচ্ছাটা তার ক্রমেই শিথিল হইয়া আসিতেছিল। তার মনে হইতেছিল অতীত জীবনে যত বিপর্যয় সূর্যকান্তের হৃদয়ে ঘটুক না কেন, সে আজ সে কথা না ভাবাই ভালো। তাকে লইয়া একটা নতুন অধ্যায় আরম্ভ করা সূর্যকান্তের জীবনে উচিত। আপনা হইতেই সে তুমি বলিতে আরম্ভ করে কিনা দেখিবার জন্য অপেক্ষা করিতেছিল সূর্যকান্ত। হয়তো আপনা হতেই সে তাকে ভালোবাসিতে আরম্ভ করে কিনা সে দেখার জন্যই অপেক্ষা করিয়া আছে। হায়, অমলার অবোধ স্বামী, এত বড় সাহিত্যিক তুমি, তোমাকে ভালো না বাসিয়া কি অমলা পারে? এইসব ভাবিয়া ক্রমে ক্রমে অমলা নিজেকে ও স্বামীকে মনে করিতে আরম্ভ করিয়াছিল সূর্যকান্তেরই একখানা বইয়ের একজোড়া নবদম্পতির মতো। যদিও বইয়ের ওরা দুজনে শঙ্কর আর সরজু। প্রায় 3 বছর ধরিয়া অনেক ভুল বোঝা, কলহ, বিবাদ, বাধা বিপত্তির পর একেবারে শেষ পরিচ্ছেদে নবদম্পতি হইয়াছিল তারা। কিন্তু তাতে কি আসিয়া যায়? তেমন বৈচিত্র্যময় 3টে বছর কাটাইবার পর তাদের মিলন হইয়াছে এই কল্পনা করো না। করা এমনকি কঠিন, অন্তত সূর্যকান্তের পক্ষে এটুকু কঠিন নয়। সেই তো লিখিয়াছিল বইটা। অমলা তাই ধীরে ধীরে গলা জড়াইয়া ধরিয়াছিল সূর্যকান্তের।
স্মৃতির কাতরতা মেশানো অবর্ণনীয় পুলকের স্বপ্ন ঘনাইয়া আসিয়াছিল তার দুটি অর্ধ নিমিলিত চোখে। 3 বছর তার গল্পের সরজু শঙ্কর। 3 বছর যে কণ্ঠস্বরে লুকোনো ছিল গোপন অশ্রুর সজল সুর, তাতে প্রথম মোহকরী আনন্দের আভাস মিশিলে কেমন যেন শোনায়। তেমনি কণ্ঠস্বর সে বলিয়াছিল, সেই কণ্ঠস্বরে, হ্যাঁ গো, তুমি কি কখনো ভাবতে পেরেছিলে তুমি আর আমি কোনোদিন এত কাছাকাছি আসতে পারবো? যেসব গহনা দাবি করা হইয়াছিল বিবাহের সময়, আজ অমলার হাতে তার অতিরিক্ত একজোড়া ব্রেসলেট ছিল। সূর্যকান্ত জিজ্ঞাসা করিয়া যাইতেছিল, এই গহনাটি কে দিয়াছে? অবাক হইয়া সে বলিয়াছিল, তার মানে? অমলা বলিয়াছিল, আমার মনে হচ্ছে কতকাল যেন ভাগ্যে আমাদের জোর করে তফাত করে রেখেছিল, অর্থাৎ ভাগ্যই আমাদের তফাত দিয়েছিল। আরও 2-1 বছর দেরি করে যদি আমাদের বিয়ে হতো, তাহলে হয়তো আমি সূর্যকান্তের মুখ দেখিয়া। অমলা থামিয়া গিয়াছিল। এতে অভিমান নয়, সত্যি বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল তার। আবেগে সে নিঃশ্বাস ফেলিতেছিল ছোট ছোট করে। মধ্যবিত্ত সংসারে অনভিজ্ঞ কোমলমনা ছেলে মানুষ মেয়ে জীবনে প্রথমবার একজনের সঙ্গে পাকা প্রেমিকের মতো ব্যবহার করিতে গেলে বই পড়া বিদ্যায় কুলাইবে কেন? আবেগ, উত্তেজনা, উচ্ছ্বাস হঠাৎ একেবারে জন্মের মতো কথা বন্ধ করিয়া সূর্যকান্তের বুকে মুখ লুকাইয়া ফেলিতে যাওয়ার মতন গভীর লজ্জা এখন অমলার পাইয়া বসিয়াছিল। অমলাকে আর কোনোটাই বানানো তো এখন নয়। সূর্যকান্ত ভ্রু কুঞ্চিত করিয়া বলিয়াছিল, তোমার বয়স কত বলো তো? 19 বছর। বিয়ের আগে শুনেছিলাম 16 চলছে। তোমার নাকি বাড়ন্ত গড়ন। এ কি অচিন্তিত আঘাত! আশ্বিনের রাত্রে আকাশে হয়তো জ্যোৎস্নার ছড়াছড়ি। পরশু সন্ধ্যায় সূর্যকান্তের এক বন্ধুর বউ যে একরাশি ফুল দিয়াছিল, ঘর ভরিয়া সেই বাসি ফুলের গন্ধ। শুধু তাই নয়, প্যাডে সূর্যকান্তের অসমাপ্ত গল্পটির শেষ কয়েকটি লাইন অমলা আর চোখে পড়িয়া ফেলিয়াছিল। অবনী নামে কে যেন অনুপমা নামে কার ছদ্মবেশে পড়ানো গোপন ভালোবাসা জানিতে পারিয়া স্তম্ভিত হইয়া গিয়াছে। বিবর্ণ পাংশু হইয়া আসিয়াছে তার মুখ। আর অনুপম চোখ দুটি দীপ শিখার মতন দীপ্যমান হইয়া উঠিয়াছে বিদ্রোহী। প্রথার বিরুদ্ধে, দুর্বলতার বিরুদ্ধে, কে জানে আরও কিসের বিরুদ্ধে? এমন সময় অবনী অনুপমার ওই রকম উত্তেজনার মুহূর্তগুলোর কথা লিখিতে লিখিতে বউকে বুকে লইয়া একই রূঢ় বাস্তব মন্তব্য সূর্যকান্তের। সম্বন্ধ করার সময় 2 বছর কি 2.5 বছর বয়স ভাড়াইয়া ছিল তার বাপমা। এই কি সে কথা তুলিবার সময়? অবনী আর অনুপমার গল্পের পরে অমলা অনেকবার সেই গল্পটা পড়েওছে। সেদিন যেখানে সূর্যকান্ত লেখা বন্ধ করিয়াছিল, প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িয়া প্রত্যেকবার অমলার রক্ত চঞ্চল হইয়া উঠিয়াছে। আর এই পর্যন্ত লিখিয়া সেদিন রাত্রে সূর্যকান্ত অমন নিরুত্তেজ আবেগহীন অবস্থায় কি করিয়াছিল? কি প্রবঞ্চক সূর্যকান্ত! আজকাল স্বামীর প্রবঞ্চনাকে অমলা মাঝে মাঝে আত্মসংযম বলিয়া চিনিতে শিখিয়াছে। এটাও সে জানিয়াছে যে সূর্যকান্ত সব দিক দিয়েই যতই সাধারণ হোক না কেন, বাস্তব জীবনে কি যেন আছে লোকটার মধ্যে, অপূর্ব, অদ্ভুত, যার অস্তিত্ব আবিষ্কার করা যায় না, প্রমাণ করা যায় না, গ্রহণও করা যায় না। সাফল্য লাভ করিবার আগে প্রতিভাবানের প্রতিভা যেমন থাকিয়াও থাকে না, সেই রকম একটা অস্তিত্বহীন বিপুল ব্যক্তিত্ব যেন সূর্যকান্ত থাকিয়াও নাই। অত্যন্ত অত্যন্ত এক কঠিন চরিত্রের মনে হয়, অন্তত অমলার কাছে তাই তো মনে হয়। তাই মাঝে মাঝে বিনয়ে তার হৃদয়টা যেন এতখানি ভরিয়া আসে যে সূর্যকান্তের কাছে মাথা নত করিয়া থাকিতে ইচ্ছা করে।
সে ভালোই বুঝতে পারে, আবার কখনো কখনো বুঝিতেও পারে না। বেশ মনে হয় বশ মানিতে স্বাদ হয় অমলার তার কাছে। মনে হয় বশটা মানি। স্বামী তার স্বপ্ন ভাঙিয়া দেয়, কল্পনার স্রোত রুদ্ধ করে, আশা অপূর্ণ রাখে, নিজেও যথোচিতভাবে ভালোবাসে না, তাকেও ভালোবাসতে দেয় না। তবু তবু আজকাল মানে বিবাহের মাস আষ্টেক পরেও বসন্তের শেষে যখন গ্রীষ্ম শুরু হইয়াছে, গরমে অমলার ঘন ঘন পিপাসা পায়। সেটা স্বাভাবিক, কিন্তু সূর্যকান্তের অবাস্তব কবিত্বময় ভালোবাসার জন্য তার যে পিপাসা সবসময় জাগিয়া থাকে, গ্রীষ্ম তার কারণ নয়, সেটা স্বাভাবিকও নয়। একদিন একদিন একটা দিনের জন্য সূর্যকান্ত যদি উচ্ছৃঙ্খল হইয়া উঠিত, যদি আবোল তাবোল কথা বলিত অমলাকে, আবেগে অদ্ভুত ব্যবহার করিত পাগলের মতন, মাতালের মতন, এমন ভালোবাসিত তাকে যে বাস্তব জগৎ তাকে আড়াল করিতে পারিত, বাস্তব জগৎটা আড়াল হইয়া যাইত প্রেমের রঙিন পর্দায়। কিন্তু সূর্যকান্ত এক মিনিটের জন্য আত্মবিস্মৃত হইতে জানে না। এমনকি অমলা নিজেও যদি একটু বাড়াবাড়ি উচ্ছ্বাস আরম্ভ করিয়া দেয়, সৃষ্টি করিয়া লইতে চায় একটা মোহকরী কাব্যময়ী পরিবেষ্টনী, সূর্যকান্ত অসন্তুষ্ট হইয়া বলে, সব ছ্যাবলামি শিখলে কোথা থেকে? রাগের মাথায় অমলা বলে, তোমার কাছ থেকে শিখেছি, তোমার বই থেকে। সূর্যকান্ত বলে, তোমাকে যখন দেখতে গিয়েছিলাম বিয়ের আগে, মনে হয়েছিল তুমি বুঝি সাদাসিধে সরল। এসব পাকামি তুমি জানো না। তুমি যা শিখেছ অমল, আমার কোনো বইতে এসব কিন্তু নেই। যদি কখনো লিখে থাকি, ঠাট্টা করে খোঁচা দিয়ে লিখেছি। এরকম কবিত্ব যারা করে তাদের যে মাথার ব্যামো থাকে, তা নিশ্চয়ই তুমি জানো, এবং সেটা দেখাবার জন্যই আমি করেছি। সূর্যকান্তের লেখার সমালোচনা এ বিষয়ে শুনলে তাকে মিথ্যাবাদী বলিত। অমলা রুদ্ধশ্বাসে শুধু বলে, ও আচ্ছা, ভালোবাসা বুঝি ব্যারাম? ভালোবাসার তুমি কি বোঝো শুনি? অমলা স্তব্ধ হইয়া যায়। রাগে অভিমানে প্রথমে তার মনে হয় এর চেয়ে মরিয়া যাওয়াই ভালো। ভালোবাসার কিছু বোঝে না সে, তাই না? কিচ্ছু বোঝে না। বেশ, চুলোয় যাক ভালোবাসা। সে বুঝতে চায় না ভালোবাসা। সে কি চায় তা তো সূর্যকান্ত বোঝে। হোক এসব তার ছ্যাবলামি, কি দোষ আছে তাতে? কি ক্ষতি আছে তাতে? তার সঙ্গে এই ছ্যাবলামিতে সূর্যকান্ত একটু যোগ দিলে কি বাড়ির ছাদটা খসিয়া পড়বে, নাকি পুলিশে ধরিয়া তাদের জেলে পুরিবে? ক্ষতি তো কিছু নাই, বরং লাভ আছে অনেক। এইসব মতান্তর মনোকষ্টগুলি তো ঘটিবে না। অকারণে কেন এরকম করে সূর্যকান্ত তার সঙ্গে? কি সুখটা তার হয় বউকে এত কষ্ট দিয়া? অমলার কান্না আসে। কুঁজোটা হাতখানে সরাইয়া রাখা, টেবিলে গোছানো বই কাগজপত্রগুলো একটু ভিন্নভাবে সাজানো, এইরকম খুঁটিনাটি কাজ করিতে করিতে সে চোখের জল ফেলতে থাকে। সূর্যকান্ত যে দেখিতে পাইতেছে যে সে কাঁদিতেছে, তাতে অমলার সন্দেহ থাকে না। সূর্যকান্ত বলে, এক গ্লাস জল দাও তো। কমলা কাঁচের গ্লাসে জল দিয়া এক চুমুক পান করিয়া হাসিয়া বলে, তুমি তুমি জল দিলে আমার মনে হয় জল খাচ্ছি না, বুঝলে, সুধা পান করছি, বুঝলে, তাই না অমলা? ঠাট্টা না? সে কাঁদিতেছে দেখিয়াও এমন রূঢ় পরিহাস কেন সে করে? বিছানায় আছড়াইয়া পড়িয়া এবার অমলা ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে থাকে। আছড়াইয়া পড়ার ধাক্কায় সূর্যকান্তের হাত হইতে গ্লাসটা পড়িয়া গিয়া বিছানাটা জলে ভাসিয়া যায়। গ্লাসটা তুলিয়া সরাইয়া রাখিবার পর মনে হয় অমলার চোখের জলে বিছানাটা এমনভাবে ভিজিয়াছে। সূর্যকান্ত বিব্রত হইয়া বলে, তোমার সঙ্গে না পেরে উঠলাম না অমল, বুঝলে। সোজা সহজ জীবনে তুমি খালি বিকার টেনে আনছো। এই বয়সে
এরকম হলো কেন তোমার? অনর্থক দুঃখ তৈরি করো কেন তুমি? কি হয়েছে তোমার? ছেলে মেরেছে, না স্বামী তোমায় ত্যাগ করেছে? খেতে পড়তে পারছ না, কি বলো তো? তুমি কি চাইছো তুমি সংসারে? সংসারের জ্বালা যন্ত্রণা তুমি কি সইতে পারছো না? দিব্যি হেসে খেলে মনের আনন্দে দিন কাটাবে তা নয়, সব সময় একটা কৃত্রিম ব্যথায় যেন ব্যথিত হয়ে আছে। বিয়ের আগে আর কারোর সঙ্গে তোমার ভাব হয়ে থাকলেও বরং ব্যাপারটা আমি বুঝতে পারতাম। তাও তো নয়। তোমার যত ব্যথা বেদনা সব আমাকে তো নিয়েই, তাই না? বলো, কিন্তু কেন বলো তো এরকম ব্যথা পাও তুমি? তোমাকে আমি অবহেলা করি, আদর যত্ন করি না? বলো না। আজ তোমাকে হাসাবার কত চেষ্টা করলাম, তুমি হাসলে না। রাগাবার চেষ্টা করলাম, তুমি রাগলে না। বললাম এসো দুজনে একটু ব্যাগাডুলি খেলি, তার বদলে তুমি। উত্তেজনায় কাঁপিতে কাঁপিতে অমলা উঠিয়া বসিল, অশ্রুপ্লাবিত মুখখানা গুজিয়া দেয় স্বামীর পায়ের মধ্যে, বলে আমায় মাপ করো, আমায় মাপ করো, আমি তোমার উপযুক্ত নই, আমি জানি, আমি জানি। সূর্যকান্ত বলে এই তো, এই দেখো, আমার আমার কি আমার এইবার আনন্দ হয়েছে। কি আনন্দই না হলো বলো। দেখো, তোমার জন্য। কি আমার জন্য? কি তোমার জন্য? কুকুরটাও কাঁদলো, ডেকে উঠল। ভালো লাগে না, এরম কথা বলবে না আমার সঙ্গে আর, বলে দিচ্ছে কিন্তু। এই ধরনের দাম্পত্য কলহের যখন ইতি হয় এবং উত্তেজনা কিছু জড়াইয়া আসে, অমলার চোখের জল, নাকের জলের শব্দ পাওয়া যায়। অমলার মনের মধ্যে তখন যে সমস্ত মানসিক প্রক্রিয়া গজরায় গোমরায়, তার মধ্যে প্রধান হইয়া থাকে অভিমান। দুরন্ত অভিমানকে জয় করিয়া তাকে ঘুম পাড়াইতে একেবারে হয়রান হইয়া যায় ঘুমের পরীরা। সকালে থাকে বিষাদ, সেই বিষাদেই চলে সারাদিন। সংসারের কাজ করিতে করিতে তার অন্যমনা হইয়া পড়া লক্ষ্য করে। বড় যা, বিধবা ননদ, দুটি দেবর এবং আরও যারা বাড়িতে থাকে, পরীক্ষকের দৃষ্টিতে সকলের মুখের দিকে তাকায় অমলা। অমলাকেও তারা সবাই দেখে। মেয়েরা ফিসফিস করিয়া নিজেদের মধ্যে তার কথা আলোচনা করে। তারপর সূর্যকান্ত অফিসে চলিয়া গেলে নিজেদের অজ্ঞাতেই এমন ব্যবহার করে অমলা, বাড়িতে যেন তার মানুষ নেই কোনো, বাড়ি যেন খালি হইয়া গিয়াছে। দেবর চন্দ্রকান্ত বলে, মাথা ধরেছে মেজ বৌদিদি? কই না তো। তবে দয়া করে শুও না, শুয়ে না থেকে একটু বসো না, দিদি ডাকছে তো। দেখো, একটু কথা বলো, ভালো লাগবে। এমন সময় কি মানুষ শোয় নাকি? তখন অমলার মনে পড়ে আজ তার রান্নার পালা ছিল, কিন্তু রান্না সে করে নাই। তার জন্য হয়তো হেসে লাগলাইয়া একজন বসিয়া আছে। হায়, যে স্বামী পদে পদে তাকে অপমান করে, অফিসে যাওয়ার সময় যার জামার বোতাম লাগাইতে কাঁপা গলায় কি করে সারা দুপুর কাটাবো বলার জন্য পরিহাসের আঘাতে আজই তাকে বিছানায় আশ্রয় করিতে হইয়াছে। 10টা হইতে বেলা 1টা পর্যন্ত সেই স্বামীর কথাই সে ভাবিয়াছে, বিছানায় চোখ বুজিয়া শুইয়াছে। কি করে এখন সে? এখন সে কি করবে? সকলের কাছে কি কৈফিয়ত দেওয়া যায় তার শুইয়া থাকার কারণটার জন্য? অমলা হঠাৎ কাতর কণ্ঠে বলে, শরীরটা আমার বড় খারাপ লাগছে, আজ আমি খাবো না। উপবাসের হৃদয়ের কাণ্ড কারখানার দিনটা অমলার উপবাসে কাটে। বিকেলের দিকে ক্রমবর্ধমানশীল উত্তেজনায় সে হইয়া থাকে বোমার মতো উচ্ছ্বাসের বিস্ফোরক। সূর্যকান্ত বাড়ি আসলেই বলে, শোনো, ওগো শোনো, কাছে এসো না, এইখানে এসে শোনো। 1 মাসের ছুটি নেব আমি। কোথায় নিয়ে যাবে আমাকে তুমি? যেখানে হোক, যেখানে যেদিকে 2 চোখ যায়, চলো আমরা বেরিয়ে পড়ি। শুধু তুমি আর আমি, আর কেউ নয়, কেউ নয়। যাবে? বলো না যাবে। তাজমহলের সামনে দাঁড়িয়ে
অপর্ণার মতো আমি তোমাকে শেষবার জিজ্ঞাসা করব। অফিস ফেরত ঘরমাক্ত সূর্যকান্ত গলা হইতে অমলার হাতের বাঁধনটা ধীরে ধীরে খুলিয়া দিল। তারপর জামা খুলল, জিজ্ঞাসা করল, অপর্ণা কে? ও মা, ভুলে গেছো নাকি? তোমার অপর্ণা গো। আমার অপর্ণা কে? তোমার রামধনু বউয়ের। রামধনু বউয়ের? না না, তোমার রামধনু বই, যে বইটা লিখেছ সেই বইয়ের। যে বলেছে মেয়েদের জীবনে একমাত্র ব্রত হওয়া উচিত একজনের ভালোবাসা, সে রাজা হোক বা পথের ভিখিরি হোক। লেখনি বলো। ও আচ্ছা আচ্ছা, সেই অপর্ণা। জুতো জামা খুলিয়া সূর্যকান্ত তফাতে চেয়ারে বসে। গম্ভীর চিন্তিত মুখে অমলার মুখের ভাব দেখিতে দেখিতে বলে, সামনের শনিবার ছুটি নিয়ে তোমাকে বাপের বাড়ি রেখে আসবো কিছুদিনের জন্য, কেমন? স্তম্ভিত অমলা বলে, কেন? এখানে থাকলে না তুমি ক্ষেপে যাবে আরও। এ আঘাতে অমলার উচ্ছ্বাসের যেন বোমা ফাটিয়া যায়, কান্নার বিস্ফোরণ উঠে পড়ে। সূর্যকান্ত নিষ্ঠুর নয়। মিনিট খানেকের মধ্যে তার ঘামে ভেজা বুকখানা অমলার চোখের জলে আরও ভিজিয়া যায়। বড় ম্লান দেখায় সূর্যকান্তের মুখখানাও। স্ত্রীকে নার্ভ টনিক খাওয়াবার বদলে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠানোই ভালো বলে সূর্যকান্ত মনে করিল। এখানে থাকিয়া সে নার্ভ টনিক খাইতে পারিবে, শুধু এই ভয়ে নয়, অমলা অনেক দিন বাপ মাকে দেখে নাই। কুমারী জীবনের আবহাওয়া কিছুদিন একটুখানি নতুন জীবনেতে চাপা পড়িয়া গিয়াছে। বিবাহিত জীবনের কৌশলগুলো সে কিছু কিছু আয়ত্ত করিয়াছে ঠিকই, কিন্তু 19টা বছর যেখানে কাটাইয়াছে সেখানে তো মায়া বলে জিনিসটা আছে। 19টা বছর 19টা বছর অমলা যেখানে ছিল, সবগুলো বছর বোধহয় একসঙ্গে আনিতে পারে নাই। তাই এরকম ছেলে মানুষই করে সে। তাছাড়া একটু বিচ্ছেদ ভালো। বিরহের তাপে ওর প্রেমের অস্বাভাবিকতার বীজাণুগুলো একটু নিস্তেজ হইতেও পারে। যাইতে রাজি হইল বটে অমলা, সেজন্য কাণ্ড করিল কম নয়। রাজি হওয়া রাত্রে অনেকক্ষণ গুম হইয়া থাকিয়া বলিল, আমাকে সইতে পারছো না তাই তো, তাই আমাকে পাঠিয়ে দিচ্ছ, বলো তাই না? আরে না গো না। আমার জন্য তোমার মন কেমন কখনো করবে বলো না, আমি না থাকলে? করবে না? বাহ, তুমি বুঝি ভাবো না তোমাকে আমি ভালোবাসি না? একা একা আমার বিশ্রী লাগবে অমল, বিশ্বাস করো। শুধু বিশ্রী লাগবে? অমলা জোর দিয়ে বলিল, একা একা আমি মরে যাব। 1 মাস বাপের বাড়িতে থাকিয়া অমলা ফিরিয়া আসিল। মরিয়া যাইতে অবশ্য সে পারিত, কারণ সেখানে দিন 7 সে খুব জ্বরে ভুগিয়াছিল। আশ্চর্য জ্বর। 101 ডিগ্রিতে পৌঁছাইলেই অমলা বিড়বিড় করিয়া প্রলাপ বকিতে শুরু করিয়াছিল, এবং তার 4টি বৌদির মধ্যে ছোটজনকে চুপি চুপি জানাইয়া দিয়াছিল জীবনটা তার ব্যর্থ হইয়া গিয়াছে। ছোট বৌদি বলিত ছোট দাদাকে এবং 2 তার ননদকে। জ্বরের 7 দিন বাড়ির বিশেষ আদরের ছোট মেয়েটির জীবনের ব্যর্থতার 7 রকম দুর্বোধ্য কাহিনী শুনিয়া বাড়ির শুদ্ধ লোক এমন দুশ্চিন্তায় পড়িয়াছিল যে বলিবার নয়। জ্বর সারিবার পর সকলের প্রতিনিধি হিসাবে বাড়ির বড় বউ কতগুলি কথা জিজ্ঞাসা করিয়াছিল অমলাকে। লোক ভালো নয় অমলার শ্বশুরবাড়ির সকলে জানতে চেয়েছিল। কি করে তারা অমলাকে? তারা কি বকে, না গঞ্জনা দেয়, খাইতে দেয় না, খাটাইয়া থাকে নাকি? এমনি অনেক কিছু, নাকি মারধর করে? তা যদি না হয় তবে সূর্যকান্ত বুঝি? প্রশ্নগুলোর জবাব শুনিয়া বাড়িশুদ্ধ লোকের দুশ্চিন্তা পরিণত হইয়াছিল যা, তা এখন অবাকে পরিণত হল। কি জন্য তবে জীবনটা ব্যর্থ হইয়া গিয়াছে তার? কত খুঁজিয়া সূর্যকান্তের মতো জামাই তারা সংগ্রহ করিয়াছে অমলার জন্য। পণে যে দিয়াছে তা তো অনেক টাকা।
বাড়ির শুদ্ধ লোক যদি বাড়িরই একটি মেয়ের জীবন ব্যর্থ হওয়ার মতো বৃহৎ ব্যাপারের সম্বন্ধে ধাঁধায় পড়িয়া যায়, মেয়েটির তো বিপদের সীমা থাকে না। সকলের ব্যবহার চিন্তায় ফেলিয়া দেয় তাকে। তার মনে হয়, তবে কি সে ভুল করিয়াছে? সত্যিই কি তার আশা আকাঙ্ক্ষা আর কল্পনাগুলো অকথ্য রকমের উদ্ভট, নাকি সে মানসিক রোগী? অমলার প্রতিহত উন্মাদনা, পৃথিবীতে আকাশ কুসুমের বাগান করার অপূর্ণ কামনা ও বিবাহিত জীবনের বাস্তব অভিজ্ঞতা সূর্যকান্তের কাছ হইতে সরিয়া আসিবার কয়েকদিন পর হইতেই তার মনে কাজ করিতেছিল। তাছাড়া বইয়ের যদি প্রভাব থাকে বাস্তব জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক বঞ্চিত কল্পনা প্রবণতার মধ্যে, তাহলে তার প্রভাব কি বইতে পড়বে না? সে প্রভাব মনেতে পড়লে তো অন্যায় সেটা। কাছে থাকিবার সময় স্বামীকে তার সাধারণ মানুষের মতো মনে হইতে বলিয়া, স্বনামধন্য সাহিত্যিক বলিয়া চেনা যাইত না বলিয়া যে আফসোস ছিল অমলার মনে 7 দিন জ্বরে ভুগিবার সময় ছাড়া, এখানে যেন সে আফসোস ধীরে ধীরে তার উবিয়া গেল। মনে হইতেছিল, ওরকম সাধারণত কি মানুষ মাত্রেই থাকে না? ভুল দিকে সে স্বামীর অসাধারণত্ব খুঁজিয়া মরিতেছিল। অনেক বিষয়ে অসামান্য ছিল বই কি সূর্যকান্ত। তীক্ষ্ণ বুদ্ধি, অসীম জ্ঞান, উদ্দেশ্য বুঝিয়া মানুষের ভালো মন্দ কাজের বিচার করা, কোলাহল ভরা সংসারের বাস্তবতার মধ্যে থাকিয়া অমন সুন্দর সব গল্প উপন্যাস রচনা করা, এসব কি অসাধারণত্ব নয়? সারাদিন অফিস করিয়া রাত্রি 10টা-11টা পর্যন্ত লেখার পর এক একদিন কি বড় শান্ত মনে হইত সূর্যকান্তকে। সেই শান্তিতেই তো কোনোদিন হয়তো অবহেলা, কোনোদিন হয়তো সংসারের চিন্তা, কোনোদিন মানুষটার নির্জীবতা মনে করিয়া সে কি নিজের রাগ দুঃখ অভিমানের পাহাড় সৃষ্টি না করিলেই পারিত না? রোমাঞ্চকর ভালোবাসার খেলা চাহিয়া শেষের সমবেদনা জানানো কি উচিত ছিল না মানুষটির প্রতি? রামধনুর অপর্ণার মতো লাখ লাখ মেয়েকেও সে সৃষ্টি করে ওরকম শ্রান্ত অবস্থায়। সেও কি ফুটফুটে জ্যোৎস্নার উৎসাহে জ্যোৎস্না ফুটিয়াছে বলিয়া বউয়ের সঙ্গে ছাদে গিয়া মুগ্ধ বিহ্বল হইতে পারে? ঘুমানোর সুযোগ দেওয়ার বদলে কথা বলিতে অভিমান করিয়া কাঁদিয়া রাত 2টো পর্যন্ত তাকে জাগাইয়া রাখিত অমলা। এ কি ঠিক করিয়াছিল সে? এই ধরনের অনেক কথা ভাবিয়াছিল অমলা 1 মাস ধরিয়া বাপের বাড়িতে। সূর্যকান্তের ব্যক্তিত্ব, সহজ স্বাভাবিক ব্যবহার ও উপদেশগুলি তলে তলে কাজ করিতেছিল এবং জ্বরের টনিক একটু শান্ত করিয়া দিয়াছিল অমলাকে। জ্বরের পর কিছুদিন একটু চুপচাপ শান্তিতে থাকিতে কে না চায়? তাই শুধু রোগা হইয়াই নয়, একটু বদলাইয়াই অমলা এবার স্বামী গৃহে দ্বিতীয়বার ফিরিয়া আসিল। এর পরে কি পারিবে অমলা তার স্বামী গৃহে নিজের স্থান ধরিয়া রাখিতে, স্বামীকে নিজ করে পাইতে? জানতে হলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরবর্তী পর্ব। তবে যাবার আগে একটা কথা বলি, যারা এখনও আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।